আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রতি বছরের মতো এই বছরও ইন্দোনেশিয়া সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তথা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে। প্রতি বছর নিয়ম করেই কেএনবি স্কলারশিপটি অফার করা হয় বিভিন্ন দেশের জন্য। বাংলাদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারছে। আর এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করেছেন, তাহলে আপনি অনার্সের জন্য আবেদন করতে পারছেন। ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্সের জন্য আবেদন করতে পারছেন, এবং ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন, তাহলে আপনি পিএইচডির জন্য আবেদন করতে পারছেন। অর্থাৎ সবার জন্যই কিন্তু সুযোগ রয়েছে। আর সুযোগের কথা যেহেতু বললাম, সুযোগ সুবিধা অন্যান্য স্কলারশিপের চেয়ে কোনো অংশে কম নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রে বেশিও বলা যেতে পারে। যারা এখনও পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চেষ্টা করেছেন, অর্থাৎ এইচএসসির পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আনফর্চুনেটলি চান্স হয়নি বা মনের মতো সাবজেক্ট হয়নি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন না, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতে হবে বা যে খরচটা আপনাকে দিতে হবে, সেই খরচ দিয়ে কিন্তু দেশের বাইরে খুব ইজিলি পড়াশোনা করা সম্ভব। তাই কেন আপনি দেশের বাইরে আবেদন করবেন না? আর সাথে যদি স্কলারশিপ হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিওতে আমরা কেএনবি স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব, যাতে করে এই ব্যাপারে আপনি একদম ক্লিয়ার হয়ে যেতে পারেন। বন্ধুরা, বিস্তারিত বলার আগে একটি কথা না বললেই না, প্রতি বছর নানা স্কলারশিপ অফার হয় এবং বাংলাদেশিদের জন্য যেটা উপযোগী সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দিচ্ছি। ভিডিওগুলো আমি এমনভাবে তৈরি করি যাতে করে আপনি এই ব্যাপারে পূর্ণ ধারণা পেয়ে যান। তারপরেও আবেদন করতে গেলে অনেকের সমস্যা হতে পারে, আবেদনটা সঠিক হচ্ছে কিনা ভয় পাচ্ছেন, একজন এক্সপার্টের গাইডেন্স চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। যোগাযোগ করার সকল তথ্য আমি কমেন্টে দিয়ে দিব। এবারে কেএনবি স্কলারশিপের বিষয় নিয়ে আলোচনা করি। অর্থাৎ অনার্স, মাস্টার্স, পিএইচডিতে সাবজেক্টের এখানে কমতি নেই। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্সের, ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয় পেয়ে যাবেন। অনেকেই একটি প্রশ্ন করেন যে ভাইয়া, এখানে কি মেডিকেল সাবজেক্টগুলো পাবো বা মেডিসিন রিলেটেড সাবজেক্টগুলো পাবো? কাছাকাছি সাবজেক্টগুলো পেয়ে যাবেন। একদম পিওর মেডিসিন সাবজেক্টগুলো ব্যাচেলরের ক্ষেত্রে পাবেন না, তবে মাস্টার্সের ক্ষেত্রে আপনি ডেন্টিস্ট্রি সাবজেক্টটি পেয়ে যাবেন এবং ক্লিনিক্যাল মেডিসিন সাবজেক্টগুলো এখানে পেয়ে যাবেন। এছাড়া পাবলিক হেলথ সাবজেক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অনেকেই একটি প্রশ্ন করেন যে ভাইয়া, বিভিন্ন স্কলারশিপে তাদের নিজস্ব ভাষায় স্কলারশিপগুলো অফার করে, কেএনবি স্কলারশিপেও কি তাই? বন্ধুরা, এখানে ইন্দোনেশিয়ার ভাষার পাশাপাশি ইংরেজি ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশনের সাবজেক্টগুলো আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ইংরেজি ভাষার সাবজেক্টগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই স্কলারশিপের অধীনে প্রায় 47টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় 1100-রও অধিক সাবজেক্ট অফার করছে। তার মানে এখানে কিন্তু হিউজ সাবজেক্ট রয়েছে। অবশ্যই আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সাবজেক্ট খুঁজে পাবেন। এখানে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে নার্সিং, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখানে অনার্স 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স 1 থেকে 2 বছরের জন্য হয়ে থাকে, পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে। সাথে 1 বছরের কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ কোর্স আপনি পেয়ে যাবেন। আপনি ইংরেজি ভাষায় পড়াশোনা করেন অথবা ইন্দোনেশিয়ান ভাষায় পড়াশোনা করেন, আপনাকে এই সাবজেক্টটা অর্থাৎ তাদের যে ল্যাঙ্গুয়েজের উপর যে কোর্সটা, সেটা আপনাকে ফ্রিতেই তারা প্রোভাইড করবে। যেহেতু ফ্রি এবং সুযোগ সুবিধার কথা বললাম, চলুন সুযোগ সুবিধা নিয়ে আরও বিস্তারিত জেনে নিই। কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। প্রথম সুবিধা, কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা, আপনি মান্থলি স্টাইপেন্ড পাচ্ছেন, অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, হেলথ ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা পাচ্ছেন, এয়ার টিকিট যাওয়ার জন্য এবং আসার জন্য ইকোনমি ক্লাসের এয়ার টিকিট আপনি পেয়ে যাচ্ছেন, বুক অ্যালাউন্স পাচ্ছেন, সেটেলমেন্ট অ্যালাউন্স পাচ্ছেন, ফ্রি ভাষার কোর্সের কথা তো বললামই, পাশাপাশি রিসার্চ অ্যালাউন্স পাচ্ছেন, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হচ্ছে না এবং আবেদন করার জন্য কোনো আবেদন ফিও নেই, বিনামূল্যে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তার মানে পড়ালেখা করার জন্য যা যা সুবিধা দরকার সব কিছুই কিন্তু আপনি এই স্কলারশিপের মাধ্যমে পাচ্ছেন। এবারে অনেকেরই প্রশ্নের জায়গা যে ভাইয়া, এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা, এটার কারণে হয়তো বা অনেকেই একটু হতাশ হবেন। প্রথমটি হচ্ছে, এখানে অবশ্যই এখানে আপনার স্পাউস বা ডিপেন্ডেন্ট যদি থেকে থাকে, তাদেরকে আপনি নিয়ে যেতে পারবেন না। এ ব্যাপারে তারা অনুৎসাহিত করেছে কেএনবি স্কলারশিপ, তারা এই ব্যাপারে স্পন্সর করবে না, কোনো দায়ী দায়িত্ব নেবে না। দ্বিতীয় অসুবিধা, কোর্সটি কমপ্লিট করার পর গ্র্যাজুয়েশন ডে যখন আসবে, এটা অর্থাৎ সার্টিফিকেট আপনি যখন পেয়ে যাচ্ছেন, এরপর
60 ডেজ অর্থাৎ 60 দিনের মধ্যে অবশ্যই আপনাকে ইন্দোনেশিয়া থেকে আপনাকে নিজের হোম কান্ট্রি বাংলাদেশে ফেরত আসতে হবে। তৃতীয় সমস্যা, এবং এটাও হয়তো বা অনেকের একটি বড় সমস্যা, এখানে কাজের পারমিশন আপনি পাবেন না, অর্থাৎ পার্ট টাইম কাজ করাটা এবং খুবই চ্যালেঞ্জিং, এবং সর্বোপরি এখানে পিআরটাও খুব চ্যালেঞ্জিং। সো এই ছিল মোটামুটি সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা। আশা করি এখন নিশ্চয়ই কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। বন্ধুরা, এবার আসি আবেদন করার যোগ্যতা। বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে জিপিএর যোগ্যতাও যেমন প্রয়োজন হয়, পাশাপাশি এখানে বয়সগত একটা রিকোয়ারমেন্টও রয়েছে। বয়সগতর ক্ষেত্রে আপনি যদি অনার্সে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 21 বছর বা এর কম হতে হবে। আপনি যদি মাস্টার্সে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 35 বছর বা এর কম হতে হবে। আপনি যদি পিএইচডিতে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 40 বছর বা এর কম হতে হবে। এখানে একটি প্রশ্ন এসে দাঁড়ায়, অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, বয়সের কথা তো বুঝলাম, কিন্তু আমি কত তারিখকে ধরে আমার বয়সটাকে নির্ধারণ করব। এবছর অর্থাৎ 2026 সালের 31শে ডিসেম্বর এই তারিখটাকে ধরে আপনার বয়সটাকে আপনি নির্ধারণ করবেন। এবার আসি জিপিএ কত রিকোয়ারমেন্ট। আপনি যদি ব্যাচেলরে আবেদন করতে চান তাহলে আপনার জিপিএ অর্থাৎ এসএসসি এবং এইচএসসির জিপিএ ন্যূনতম 2.75 থাকতে হবে। তবে যদি আপনি মাস্টার্সে আবেদন করতে চান বা পিএইচডিতে আবেদন করতে চান তাহলে আপনার জিপিএ মিনিমাম 3.0 থাকতে হবে। তৃতীয় রিকোয়ারমেন্ট, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে ভাষাগত অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট। এক্ষেত্রে আপনার আইএলসের রিকোয়ারমেন্ট ব্যাচেলরের ক্ষেত্রে 5.5 আর মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে 6.0 প্রয়োজন হবে। আমি জানি এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া, এখানে কি আমরা আইএলটিএস ছাড়া এমওআই দিয়ে আবেদন করতে পারবো? বন্ধুরা, এক্ষেত্রে একটা কনফিউজিং ব্যাপার রয়েছে। ইন্দোনেশিয়া স্কলারশিপের ওয়েবসাইটে যে গাইডলাইনটি দেওয়া রয়েছে সেই গাইডলাইনটার মধ্যে ক্লিয়ারভাবে বলা হয়েছে যে আপনি যদি এমন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন যেখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছে, যেখানে বলা হয়েছে যে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ, এমন কোনো সার্টিফিকেট আপনার যদি থেকে থাকে তাহলে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশি এবং নেপালি এবং ইন্দোনেশীয় শিক্ষার্থীদের জন্য আলাদা একটি পোর্টাল রয়েছে, যে পোর্টালের মাধ্যমে আপনাকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে, যেটা আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। সেখানে বলা হয়েছে ক্লিয়ারভাবে আপনার যদি এমওআই থেকে থাকে তাহলে সেটা অ্যাকসেপ্ট করা হবে না। এখন তাহলে অনেকেই প্রশ্ন করবেন, তাহলে আমাদের করণীয় কি? যাদের আইএলটিএস নেই বা এমওআই শুধু আছে তাদের আসলে করণীয় কি? যেহেতু এখানে দুইটা জায়গায় দুটো ভিন্ন কথা রয়েছে আর আবেদন করার জন্য কোনো আবেদন ফি নেই, তাহলে আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন, আবেদন করে দেখতে পারেন। এই অপশনটা আপনার কাছে কিন্তু খোলা রয়েছে। আবেদন না করলে তো কোনো সম্ভাবনাই নেই, আবেদন করলে একটা সম্ভাবনাও তো থাকবে। সর্বশেষ যে রিকোয়ারমেন্টের কথা বলবো সেটা হচ্ছে এম্বাসি রেফারেন্স লেটার বা এম্বাসি রেকমেন্ডেশন লেটার। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই ব্যাপারটা কি? বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়ার যে দূতাবাস বা এম্বাসি রয়েছে তাদের থেকে আপনাকে একটি ক্লিয়ারেন্স অথবা রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার নিতে হবে। এটার একটা প্রসেস আছে, আমি কিছুক্ষণ পরে আমি বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে, কী করতে হবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমরা ডকুমেন্টস নিয়ে আলোচনা করব, এই অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম ডকুমেন্টস, আপনার পাসপোর্ট থাকতে হবে। অনেকেই প্রশ্ন করেন পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না? না, যাবে না, পাসপোর্টই প্রয়োজন হবে, এবং পাসপোর্ট থাকলেই চলবে না, পাসপোর্টের মেয়াদ মিনিমাম 2 বছর থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারছেন। দ্বিতীয় ডকুমেন্টস, সার্টিফিকেট এবং মার্কশিট, অবশ্যই সেটা অ্যাপোস্টেল থাকতে হবে অথবা অ্যাটাস্টেড থাকতে হবে। তৃতীয় ডকুমেন্টস, 2টি রেফারেন্স লেটারও প্রয়োজন হবে। প্রশ্ন হতে পারে এই রেফারেন্স লেটার আমি কোথা থেকে নিব? আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে 2 জন শিক্ষকের কাছ থেকে নিলেই হবে। চতুর্থ ডকুমেন্টস, আইএলটিএস, টোফেল বা এমওআই সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে আপনার ছবি, প্রয়োজন হচ্ছে একটি সিভিটি যে কোনো ফরম্যাট হলেই চলবে। অনেকেই বলেন যে ভাইয়া ইউরোপাস ফরম্যাট লাগবে, এমন কোনো কথা নেই, যে কোনো ফরম্যাট, স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনি সিভি দিতে পারছেন, কোনো সমস্যা নেই। এরপর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থেকে থাকে, অভিজ্ঞতা সনদ থেকে থাকে, কোনো অতিরিক্ত ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তাহলে যুক্ত করতে পারেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটিভেশন, তবে এই মোটিভেশনটি একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে মোটিভেশন লেটার লিখতে হয় এবং সেটা হচ্ছে জাস্ট ডকুমেন্টসের সাথে জমা দিলেই হয়ে যায়, এটাই সাধারণ প্র্যাকটিস। তবে ইন্দোনেশিয়ার কেএনবি স্কলারশিপের ক্ষেত্রে মোটিভেশনাল একটি ভিডিও আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনাকে একটা ভিডিও করতে হবে যেখানে আপনি কেন এই স্কলারশিপটি চাচ্ছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কেন আপনি ইন্দোনেশিয়াতে পড়াশোনা করতে চাচ্ছেন, মোট কথা মোটিভেশনে যে ধরনের কথাবার্তা আমরা বলি সেই কথাবার্তাটাই আপনাকে একটি ভিডিও আকারে দিতে হবে। এবং
এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে এবং লিঙ্কটা তাদের সাথে শেয়ার করতে হবে। এরপরের ডকুমেন্টসটি হচ্ছে আপনার একটি মেডিকেল সার্টিফিকেটও প্রয়োজন হবে। বেশ কিছু এখানে টেস্টের প্রয়োজন রয়েছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই টেস্টগুলো আপনাকে করাতে হবে, করে আপনাকে এই টেস্টগুলো সমেত একটি মেডিকেল সার্টিফিকেটও সাথে জমা দিতে হবে। এতক্ষণ পর্যন্ত যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই সবগুলো ডকুমেন্টস আপনাকে বাংলাদেশের ইন্দোনেশিয়ার যে দূতাবাসের বিশেষ লিঙ্ক রয়েছে বা বিশেষ ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য এবং এই ডকুমেন্টসগুলো একসাথে কম্পাইল করে আপলোড করে দিতে হবে এবং সাবমিট করে দিতে হবে। তারা সেগুলো যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর 5 থেকে 7 কর্মদিবসের মধ্যেই মূলত আপনাকে একটি রেকমেন্ডেশন লেটার দিয়ে দিবে। আবেদনটা, অর্থাৎ রেকমেন্ডেশন লেটারের জন্য আবেদন এই মাসের 24 তারিখের মধ্যেই করতে হবে। এরপরে করলে কিন্তু আর অ্যাকসেপ্ট হবে না। এর আগেই, অর্থাৎ 24 তারিখ বা এর আগেই আপনাকে কাজটা করতে হবে, অর্থাৎ রেকমেন্ডেশনের জন্য আবেদন করতে হবে। যখন আপনি রেকমেন্ডেশন লেটার পেয়ে গেলেন আপনার কাছে, তাহলে এখন কিন্তু আগের যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলো আর সাথে অতিরিক্ত একটি ডকুমেন্টস আপনার পেয়ে গেলেন, সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার, অর্থাৎ এম্বাসি রেকমেন্ডেশন লেটার। এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে এখন আপনি কেএনবি স্কলারশিপের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে আবেদন করতে হবে। তবে বন্ধুরা, যারা পিএইচডি প্রোগ্রামে আবেদন করবেন তাকে স্টেটমেন্ট অফ পারপাস এবং পাশাপাশি যদি রিসার্চ প্রপোজালের কোনো অভিজ্ঞতা থেকে থাকে বা কোনো কাজ থেকে থাকে সেটাও দিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কেএনবিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে, যে কোনো একটি বিশ্ববিদ্যালয় যেখানে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন বা আবেদন করতে চাচ্ছেন, সেই বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসরের কাছ থেকে ক্লিয়ারেন্সও নিতে হবে বা রেকমেন্ডেশনও নিতে হবে। আর এক্ষেত্রে জানিয়ে রাখি, যারা ডকুমেন্টস নিয়ে চিন্তা করছেন কিভাবে কি করবেন, আবেদনটা কিভাবে করা উচিত, এই আবেদনটার মধ্যে এই স্কলারশিপে আবেদনও করতে যাচ্ছেন কিন্তু ডকুমেন্টস নিয়ে আপনি টেনশন হচ্ছে, তারা কিন্তু চাইলে আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে ডকুমেন্টস গুছানো এবং আবেদনটাও কিন্তু সেরে নিতে পারে। আবেদন করার বেশ কিছু ধাপ রয়েছে। ধাপগুলো ইতিমধ্যে হয়তো আপনি কিছু কিছু বুঝে ফেলেছেন। প্রথম ধাপ, আপনাকে ডকুমেন্টসগুলো গুছাতে হবে। যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, ডকুমেন্টস গুছিয়ে বাংলাদেশের ইন্দোনেশিয়ার অ্যাম্বাসির যে বিশেষ লিঙ্ক রয়েছে রেকমেন্ডেশনের জন্য, সেই লিঙ্কে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে, তথ্যগুলো দিয়ে সাবমিট করতে হবে এবং এটা 24শে মার্চের মধ্যে অবশ্যই করতে হবে। এবং তারা 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনাকে রেকমেন্ডেশন লেটারটা দিয়ে দিবে। রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর আপনাকে সেকেন্ড স্টেপে এসে কেএনবি স্কলারশিপের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে তথ্যগুলো আপলোড করে দিতে হবে এবং আবেদন করে দিতে হবে। এবং আবেদন করার ক্ষেত্রে ওই একই ডকুমেন্টসে কিন্তু আপনার প্রয়োজন হবে, অতিরিক্ত কিছু বেসিক যে আপনার ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে এবং সর্বোপরি আপনি সাবমিট করে দিলেন। এটা হচ্ছে আবেদন পর্যন্ত কাজ। এবারে ভিডিও শেষ প্রান্তে কিছু গুরুত্বপূর্ণ ডেট নিয়ে আমরা আলোচনা করবো, অর্থাৎ ডেডলাইনগুলো নিয়ে কথাবার্তা বলবো। আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে, চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আবেদন করতে হবে। তবে আপনাকে 24শে মার্চের মধ্যে কিন্তু রেকমেন্ডেশন লেটারে আবেদন করতে হবে। অর্থাৎ মেইন পোর্টালে আবেদন করার ডেডলাইন 31শে মার্চ, কিন্তু রেকমেন্ডেশন লেটারের জন্য আপনাকে আবেদন করতে হবে আগামী 24শে মার্চের মধ্যে। আবেদন করা শেষ হয়ে গেল, এবার আসবে এম্বাসি ভেরিফিকেশন। 6 এপ্রিল থেকে 17 এপ্রিল এম্বাসি এই ভেরিফিকেশনটা করবে, অর্থাৎ কাগজপত্র যাচাই বাছাই করবে। এরপর আসবে একাডেমিক সিলেকশনের পালা। 4 মে থেকে 12 জুনের মধ্যে তারা একাডেমিক সিলেকশন করবে এবং ফাইনাল রেজাল্ট তারা দিয়ে দিবে 19 জুন 2026। আশা করি পুরো প্রক্রিয়া, অর্থাৎ এই কেএনবি স্কলারশিপের যা যা দরকারি তথ্য ছিল সব কিছুই আপনি জেনে ফেলেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি, অর্থাৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যদি ফেসবুক পেজে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করার অনুরোধ করছি। আর ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা এই স্কলারশিপের ব্যাপারে আগ্রহী, হয়তোবা আপনার সেই আপনার হয়তোবা এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেননি, আপনার কোনো ফ্রেন্ড বা রিলেটিভস এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেছে অথবা ইন্টারেস্টেড ফিল করছেন, তাকে কিন্তু চাইলে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তাহলে কিন্তু সে কিন্তু এই তথ্যের মাধ্যমে উপকৃত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।